জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়। নয়াপল্টনে 8 দলের সমাবেশে জামায়াত আমির। নভেম্বরে গণভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি। ভারতে বসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন শেখ হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। নোট অব ডিসেন্ট সহ সনদ বাস্তবায়ন চায় বিএনপি। নোট অব ডিসেন্টগুলোর ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায়, নোট অব ডিসেন্টগুলো তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে। আজও রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ। সন্দেহভাজন দেখলেই গ্রেপ্তারের সিদ্ধান্ত। আটককৃতদের বেশিরভাগই নিষিদ্ধ আওয়ামী কর্মী। প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ। মিশ্র প্রতিক্রিয়া দলগুলোর। ইসির সাথে সংলাপে তুলে ধরবে নানা দিক। পোস্টারে সব জায়গায় মানুষের বাড়ি ঘরে লাগিয়ে দিচ্ছে, দোকানে লাগিয়ে দিচ্ছে। তারপরে এটা তো আমার মনে ঠিকই আছে সিদ্ধান্ত। অনেকগুলো প্রশ্নে তো দলগুলোর ভিন্নমত আছে, আপত্তি আছে, এবং সম্ভবত আরপিও বলি, আচরণবিধি বলি, অনেকগুলো জিনিস আবার পরিবর্তনের জোরালো দাবি উঠবে। দিল্লি ব্লাস্টে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় মিডিয়ার খবর অমূলক, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে চলে ঢাকা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে সূত্রাপুরে সন্ত্রাসী মামুন হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলছেন না কেউ, হয়নি কোনো মামলাও। মোহাম্মদপুরের মেস থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার। জুলাই সনদ না মানলে ২৬ সালে কোনো নির্বাচন হবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পল্টন মোড়ে 8 দল আয়োজিত মহাসমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। সমাবেশে নভেম্বরেই গণভোটের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন 8 দলের নেতারা। ফয়সাল মাহমুদের রিপোর্ট। জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দলের মহাসমাবেশ। 5 দফা দাবিতে যুগপথ আন্দোলন করে আসছে দলগুলো। মঙ্গলবার দুপুরের আগেই পল্টনের সমাবেশে যোগ দিতে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। হাতে ছিল নিজ নিজ দলের পতাকা আর মুখে ছিল স্লোগান। সমাবেশস্থল পল্টন বিজয়নগর হলেও মানুষের ব্যাপ্তি ছাড়িয়ে যায় কাকরাইল প্রেস ক্লাব ও বাইতুল মোকাররমের উত্তর গেট সহ চারপাশে। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন, খেলাপথে মজলিস, জাকপা, খেলাপথ আন্দোলন, বাংলাদেশ খেলাপথ মজলিস, নিজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা। আপনারা আবার নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চান সংবিধানের দোহাই দিয়ে। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না। কোন শক্তি যদি ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করে, আমরা 8 দল জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কিছু দল তারা গণভোট চায় না। কেন চায় না আমাদের বুঝে আসে না। তারা চায় পানি ঘোলা করতে। যারা পানি ঘোলাতে চায় তাদের পরিণতি ভালো হবে না। বক্তারা বলেন, দেশে 72-এর বাকশালপন্থীদের আর কোনো জায়গা নেই। অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় বিপ্লবীরা আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা। অভিযোগ করেন, সংবিধানে গণভোট নেই যারা বলেন তারা নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চান। অবিলম্বে আপনারা জুলাই সনদের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন, তারপর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন। জুলাইয়ের বিপ্লবের শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনে ভিত্তি তৈরি হবে।
সমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সংখ্যাগরিষ্ঠ দল যা বলবে সেটা মেনে নেওয়াই গণতন্ত্র। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26 সাল নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। দাবি আদায়ে 8 দলের নতুন কর্মসূচি শিগগিরই ঘোষণা হবে বলে জানান জামায়াতের আমির। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য এখনো কাটেনি। রাজপথে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিভাজন দৃশ্যমান। এমন বাস্তবতায় আবারও নভেম্বরের মধ্যেই গণভোটের দাবিতে শক্তিমত্তার প্রদর্শন করল জামায়াত ইসলামী সহ 8 দল। যে কোনো মূল্যে দাবি আদায়ের ঘোষণা দিয়ে আন্দোলন আরও তীব্রতর করার হুঁশিয়ারি দলগুলোর নেতাদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা ভারতে বসে গাড়ি পোড়ানো ও লকডাউনের ডাক দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছে। দেশবিরোধী চক্রান্তের অভিযোগে তাকে আর দেশে ফিরতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ের সদর উপজেলার বড় গাঁও ইউনিয়নের লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা একজন সন্ত্রাসী। তিনি অস্থিতিশীলতা তৈরি করে আবারও দেশে ফিরতে চান। সাহস থাকলে দেশে ফিরে রাজনীতি করার আহ্বান জানান মির্জা ফখরুল। মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এদেশে জামায়াতের ভোট নেই, তাই পিআর ও অন্যান্য দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা। পরে রোড যুব সংসদ মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন এবং মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি ফ্যাসরাডাঙ্গি বাজারে পৃথক মতবিনিময় সভা করেন ফখরুল। কিছু পোলাপান আছে যে তাদের গাড়ি ঘোড়াও পড়েছে। এখন এই গাড়ি ঘোড়া যারা এইভাবে পোড়াবে তারা দেশের সম্পদ নষ্ট করবে, আর যে দিল্লিতে আরামে বসে থাকবে তাকে কি আমরা এই দেশের আসতে দিব? সাহস থেকে আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। যে দিল্লিতে বসে ওইখান থেকে দেশের সর্বনাশ আর করল না। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় অন্তর্বর্তী সরকারের। নোট অব ডিসেন্ট সহ সনদের বাইরে সরকারের কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য নয় স্বাক্ষরকারী কোনো দল। বিএনপির এই স্পষ্ট অবস্থান জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারাই নানাভাবে দেশে অশান্তি সৃষ্টি করছে। কোনো দল সনদের বাইরে অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত সংক্রান্ত নোট অব ডিসেন্ট সহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হয় 17 অক্টোবর। এর 10 দিন পর 28 অক্টোবর সেই নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ চূড়ান্ত করে ঐকমত্য কমিশন। সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে বিএনপি সহ সমমনা দলগুলো। এসব নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করতে সরকারের বেঁধে দেয়া 1 সপ্তাহের সময়ও শেষ। সোমবার রাতে গুলশানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। আলোচনা হয় সমসাময়িক রাজনীতি আর জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জুলাই সনদ নিয়ে সরকারের কোনো উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তিকর এবং ঐকমত্য কমিশনে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তিকর এবং ঐকমত্য কমিশনে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। সেই নোট অফ ডিসেন্টগুলোর ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায়, নোট অফ ডিসেন্টগুলো তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে।
এখানে আমরা 100% একমত, এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা স্বাক্ষরিত সনদের বাইরে নাই। এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে, সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে বিএনপি। জুলাই সনদের আইনি ভিত্তি প্রসঙ্গে নেতারা বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো সুযোগ নেই। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। কিন্তু যদি এখন কোনো প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটার আইনি মর্যাদা না থাকে, সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে, গেজেট নোটিফিকেশন, আইন হবে না সেটা। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার সঙ্গে জুলাই সনদ নিয়ে চলমান বিতর্কের কোনো সম্পর্ক নেই বলেও মনে করে বিএনপি। এই নির্বাচনকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাই এটা সরকারের সাথে এই বিষয়ের কারণে কিন্তু হচ্ছে না। দলের শীর্ষ নেতারা বলেন, রাজপথে নয় বরং সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো আহ্বান জানালে তা করার সুযোগ আছে। আলোচনার জন্য আহ্বান জানায়, সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে, রাজপথে তো নয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের গত কয়েক মাসের কার্যক্রমে বোঝা গেছে দলটি কখনোই গণমানুষের পক্ষে ছিল না। তারা অতীতে এবং বর্তমানে জ্বালাও পোড়াও আর আগুন সন্ত্রাস করছে, তা স্পষ্ট। এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সকালে নারায়ণগঞ্জে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয়েছে, সেই দলের আর রাজনীতি করার সুযোগ নেই। যারা দেশ সংস্কারের পক্ষে, কেবল তাদের নিয়েই জোট গঠন করবে এনসিপি। নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও জানান হাসনাত আবদুল্লাহ। পাশাপাশি আগামী নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করার তাগিদ দেন তিনি। আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন সন্ত্রাস, জ্বালা পোড়াও, এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে, এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রম। ক্যাটালিস্টের ভূমিকায় চলে যাবে প্রশাসন আর জনগণ হয়ে যাবে মাইনর। আসলে সেই নির্বাচন দিয়ে আমাদের গণতান্ত্রিক প্রত্যাশিত রূপান্তর কতটা ঘটবে, সেটির বিষয়ে আমরা সন্দিহান। রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সন্ধ্যা 6টায় সূত্রাপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসটিতে আগুন দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা 10 মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। এদিকে রাজধানীর ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বরের কর্মসূচি ঘিরে সন্দেহভাজন কাউকে দেখলেই গ্রেপ্তার করার সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এই ধরনের কর্মসূচি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে, কোনো সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না। এজন্য সন্ত্রাসীদের জামিন না দেওয়ার অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 13 নভেম্বর রায়ের দিন ধার্য করতে পারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের। দিনটি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এরই মধ্যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। ঝটিকা মিছিলের পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড হচ্ছে কদিন ধরে। বাসে দেয়া আগুনে ময়মনসিংহে প্রাণও গেছে এক পরিবহন শ্রমিকের। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রসিকিউটর বলছেন, আইনের মুখোমুখি না হয়ে পালিয়ে থেকে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা করছে অপরাধীরা। আদালত ফেস না করে রাস্তাঘাটে জনদুর্ভোগ সৃষ্টি করা, যানবাহনে আগুন দিয়ে, এগুলো নিশ্চয়ই সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। সেখানে ট্রাইব্যুনাল, মেট্রো রেল, রেল চলাচল সহ সরকারের অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। নাশকতায় ব্যবহার করা হচ্ছে এমন সন্দেহে খোলা বাজারে পেট্রোল বিক্রিও বন্ধ থাকবে নির্বাচন পর্যন্ত। নাশকতাকারীরা যেন হোটেলে ও লঞ্চে অবস্থান করতে না পারে তা নিশ্চিতে অভিযান চালাবে পুলিশ ও কোস্টগার্ড। সন্দেহভাজন কাউকে দেখলে গ্রেফতার করার জন্য আইন
আইনশৃঙ্খলা বাহিনীকে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় সরকার কঠোর অবস্থানে আছে, এক্ষেত্রে কেউ ছাড় পাবে না। কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নাশকতা মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না, বাসে লাগুন এবং কয়েকটা জায়গায় ককটেল ও বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলকেও বলবো এই দুষ্কৃতিকারীদের প্রতিহত করা কিন্তু শুধু সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী না, এটা আপনারও কিন্তু নৈতিক দায়িত্ব। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম আরও জোরদার হচ্ছে। সীমান্ত দিয়ে অস্ত্র ও সন্ত্রাসীরা যেন প্রবেশ করতে না পারে, এজন্য নির্দেশনা দেয়া হয়েছে বিজিবিকে। আমাদের এখন নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। সব বাহিনীগুলি তাদের ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছে, হয়তো কিছুদিনের ভিতরে আমাদের শেষ হয়ে যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন পর্যবেক্ষণ ও নিরাপত্তার জন্য বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলতি সপ্তাহেই শেষ হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। এর আগে 24 ঘন্টায় নাশকতার অভিযোগে 17টি মামলা ও 50 জনকে গ্রেপ্তারের খবর জানায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ দল দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি জানান, অক্টোবর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের 14টি মিছিলে জড়িত থাকার অভিযোগে 552 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগকেই ঢাকার বাইরে থেকে টাকার বিনিময়ে আনা হয়েছিল। মিছিলে অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করার কথাও জানান কমিশনার। তাই মেস, হোটেলে ভাড়াটিয়া তোলায় ভোটার আইডি যাচাই, পরিবহন অরক্ষিত না রাখা সহ নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। 13 নভেম্বর নিয়ে শঙ্কার কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন, সেদিন নিরাপত্তা আরও বাড়ানো হবে। আইনজীবীদের আদালতে যেতে বাধা দেওয়ার সুযোগ নেই। সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে ইসি। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, প্রচারণায় প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করা যাবে না, তবে ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে। ইসি সচিব মন্তব্য করেন, সীমানা জটিলতা নির্বাচনের তফসিলে প্রভাব ফেলতে পারে, তবে তা নির্ভর করবে আদালতের আদেশ পর্যালোচনার উপর। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী আচরণ বিধিমালার প্রয়োগে ইসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক চাপ সামলানো। নির্বাচন কমিশন আচরণ বিধিমালার প্রজ্ঞাপন জারির পর নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় আক্তার আহমেদ আচরণ বিধিমালার নতুন সংযোজনের ব্যাপারে জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও একটি সভা অনুষ্ঠিত হবে চলতি মাসের শেষে। পোস্টারটা এবার নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিক জাতীয় যে কোনো বিষয়, যে কোনো জিনিস ব্যবহার করা যাবে না। বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহালের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলের সাথে সংলাপের দিন কেউ লকডাউনের ডাক দিলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখবে কমিশন। একই সাথে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়ার আশাবাদ আক্তার আহমেদের। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কেন সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কী বলে আদালতের আদেশ, সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাবির আহমেদ বলছেন, বিধিমালার প্রজ্ঞাপন জারি যথেষ্ট নয়, তার চেয়েও বেশি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। তারা অনেক সময় অনেক কিছু ছাড় দিয়ে দেয় আর কি। আলটিমেটলি রাজনৈতিক দলের একটা প্রেশার থাকে সব কিছু কারণে আর কি। বাস্তবায়ন করতে গেলে তখন ওই রাজনৈতিক দলের দিক থেকে চাপ ফিল করে, কর্মকর্তারাও চাপ ফিল করে। তো সুতরাং এগুলোর সঠিক বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক চাপটাই হলো বড় চ্যালেঞ্জ।
বিধিমালায় পোস্টারের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও এরই মধ্যে অনেক জায়গায় পোস্টারে ছেয়ে গেছে, তাই এমন সিদ্ধান্তে খুব বেশি প্রভাব পড়বে না বলেও মত তার। বিধির মাধ্যমে পোস্টার নিষিদ্ধ করা যে খুব বেশি কাজে লাগবে বলে আমার মনে হয় না। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার বন্ধ সহ ইসির জারি করা আচরণবিধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। পোস্টার ব্যবহার বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি, তবে অনেক ছোট দলই এর বিপক্ষে। আগামী বৃহস্পতিবার দলগুলোর সাথে কমিশনের সংলাপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে দলগুলো। সংলাপে ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসির ভূমিকা বিষয়েও জানতে চাইবেন নেতারা। ঐতিহ্যগতভাবেই নির্বাচনে পোস্টারের ব্যবহার হয়ে আসছে। ভোটের মাঠে নিজের প্রার্থিতার জানান দিতে পুরো এলাকায় ব্যবহার করা হয় পোস্টার। ছোট দলগুলোর কাছে নির্বাচনে প্রচারণার এমন কৌশল বেশ গুরুত্বপূর্ণ। তবে সময়ের আবর্তে নির্বাচনে পোস্টারের ব্যবহারে পরিবর্তনও আসে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রচারের সনাতনী এই ব্যবস্থা বাদ দিয়ে নির্বাচনী আচরণবিধির গ্যাজেট প্রকাশ করেছে ইসি। বলা হয়েছে, পোস্টারের পরিবর্তে প্রচারণা চালাতে ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। আচরণবিধি মানতে দলীয় অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। আর এমন আচরণবিধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক দলগুলো। বড় দল পরিচিত মার্কার যে সুবিধাটা তারা আছে, সেটা নতুনদের ক্ষেত্রে একটা তাদের জন্য প্রতিবন্ধক এবং একটা বেশ বড় আকারের বৈষম্যের জায়গা তৈরি হয়ে যেতে পারে। ফলে প্রশ্নগুলো বিবেচনা করা দরকার। গ্র্যাজুয়ালি তো আমাদেরকে তো আস্তে আস্তে একটা কি বলবো, একটা সিভিলাইজড সোসাইটিতে পরিণত হতে হবে। পোস্টারিং ইজ অ্যাকচুয়ালি নয়সেন্স। সব জায়গায় মানুষের বাড়ি ঘরে লাগিয়ে দিচ্ছে, দোকানে লাগিয়ে দিচ্ছে। তারপরে এটা তো আমার মনে হয় ঠিকই আছে সিদ্ধান্তটা। এই ব্যাপারে আমার মনে হয় না কোনো প্রবলেম আছে। সংসদ নির্বাচন সামনে রেখে আগামী বৃহস্পতিবার দলগুলোর সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। নেতারা বলছেন, এবারের নির্বাচন ইসির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংলাপে তা মনে করিয়ে দিবেন তারা। নির্বাচনের প্রধান স্টেক হোল্ডার তো রাজনৈতিক দলগুলো, অবশ্যই বসতে হবে, তাদের মতামত শুনতে হবে, যেখানে সমস্যা থাকবে ওগুলো সমাধান দিতে হবে। দলীয় প্রতীকে ভোটে অংশ নেওয়া বাধ্যতামূলক সহ সংশোধিত আরপিও নিয়েও আপত্তি আছে কিছু কিছু রাজনৈতিক দলের। এখন তারা তো অর্ডিন্যান্স দিয়েছেন, তো অনেকগুলো প্রশ্নে তো দলগুলোর ভিন্নমত আছে, আপত্তি আছে, এমনকি গুরুতর আপত্তি আছে। তো সেগুলো তো তারা আলোচনার সময় বেরিয়ে আসবে এবং সম্ভবত আরপিও বলি, আচরণবিধি বলি, অনেকগুলো জিনিস আবার পরিবর্তনের জোরালো দাবি উঠবে। সর্বশেষ 2008 সালের নির্বাচনের আগে আচরণবিধিতে পরিবর্তন এনেছিল ইসি। আর আরপিওতে সর্বশেষ সংশোধনী আনা হয়েছিল 2023 সালে। নতুন আচরণবিধি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দলীয় ফোরামে আলোচনার পর জানানো হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশের সময় হলো বিরতি, ফিরে এসে থাকছে। সূত্রপুরের সন্ত্রাসী মামুন হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলছেন না কেউ, হয়নি কোনো মামলাও। মোহাম্মদপুরের মেস থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার। ভারতের দিল্লিতে লাল কেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে যে কেউই জাতিসংঘে আপিল করতে পারে। জাতিসংঘ বাংলাদেশকে কিছু বললে পদক্ষেপ নেবে ঢাকা। সোমবার ভারতের দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহত, আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে সংবাদ প্রচার করেছে ভারতীয় কিছু গণমাধ্যম। তবে দেশটির সরকার এ নিয়ে এখনও মুখ খোলেনি। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করেন তিনি। বলেন, বাংলাদেশের ব্যাপারে দেশটির গণমাধ্যমের আচরণ এরকমই। যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু
কিন্তু কোনো কারণ নেই এটা বিশ্বাস করার, কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না, কাজে এটা নিয়ে আমরা বোঝার। জানতে চাওয়া হয় অন্তর্বর্তী সরকার ও গণহত্যার বিচার অবৈধ অভিযোগ জানিয়ে জাতিসংঘে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল চৌধুরী সহ আওয়ামী লীগ নেতাদের চিঠির ব্যাপারে। উপদেষ্টা বলেন, জাতিসংঘ সরাসরি কিছু জানালে পদক্ষেপ নেবে ঢাকা। যে কেউ যে কোনো কিছু জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে, তখন উইল টেক কেয়ার অফ ইট। জাতিসংঘ আমাদেরকে কিছু বলে। চীন থেকে অস্ত্র কেনা ও এর প্রভাব নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, সবার সাথেই ভারসাম্য বজায় রাখছে বাংলাদেশ। কোনোদিকে ঢুকে যাচ্ছি না, আমরা ব্যালেন্স রিলেশন বজায় রেখেছি এবং রাখি। তার মানে আমাদের কোনো স্যাংশনের ভয় নেই বা অস্ত্র, আমি মনে করি না যে আমাদের উপরে কোনো ধরনের কোনো স্যাংশন আছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আতঙ্ক ছড়াতে একটি গুলির পর মামুনকে টার্গেট করে আরও 5টি গুলি করে 2 অস্ত্রধারী। সহযোগী পালিয়ে গেলেও দ্বিতীয় গুলিটি গায়ে লাগার পরই হাসপাতালের ফটকের সামনে পড়ে যান মামুন। সেখানে দাঁড়িয়েই অস্ত্রধারীরা টার্গেট করে আরও কয়েকটি গুলি করা হয়। আশেপাশে মানুষ এতটাই আতঙ্কিত হয়েছিল যে কেউ সামান্য প্রতিবাদও করতে পারেননি। খুনের ঘটনায় মামলা হয়নি এখনও। সন্ত্রাসীদের আধিপত্যকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রাস্তায় দাঁড়িয়ে দোকান থেকে ডাব কিনে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মামুন। তখনই 2 অস্ত্রধারী আসে সেখানে। তাদের দেখেই ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ভেতরে চলে যেতে দৌড় দেন মামুন। শুরুতে অস্ত্রধারী আতঙ্ক ছড়াতে একটি গুলি ছোড়ে, সেটি গিয়ে লাগে হাসপাতালের 2 ভবনের সংযোগকারী স্থাপনার কাছে। গুলির মুখে ধাওয়া খেয়ে সহযোগীকে নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে পড়েন মামুন। সহযোগী পালিয়ে গেলেও 2 অস্ত্রধারীর গুলিতে এখানেই লুটিয়ে পড়েন মামুন। অস্ত্রধারীরা পরপর 6টি গুলি করে মামুনকে। সবার সামনেই 2 অস্ত্রধারী একের পর এক গুলি করে মামুনকে। কেউ সামান্য প্রতিরোধও করেননি, যেন সব স্বাভাবিক। কেউ কথাও বলতে চান না। একজন ফল বিক্রেতা, যার সামনেই ঘটেছে পুরো ঘটনা, তিনি বলছেন ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে উঠতে পারেননি তিনি। গুলি করছে পর আমরা মনে করছি যে গাড়ির চাক্কা চুক্কা বাস্ট হয়েছে, ইয়ের বাস্ট। লাস্টে আবার যখন দেই যে ফিরে আবারও গুলি করছে, তখন ওই দৌড়ে যাইতেছে গা, তারাও 2 জন ছিল, এরাও 2 জন ছিল। এনে ডাব খাওয়ানোর লেগে ডাব কাটাইছে, খাইতে পারে নাই বেটায়। সিসি ফুটেজে দেখা গেছে হাসপাতালের একজন নিরাপত্তা রক্ষীকেও, তিনি কোনো প্রতিরোধ করেননি অস্ত্রধারীদের। তারা এখনও আতঙ্কিত, চান না কথা বলতে। আশেপাশে ছিল পুলিশও। কারো কাছ থেকে কোনো প্রতিরোধ ছাড়াই নির্বিঘ্নে হেঁটে চলে যায় 2 অস্ত্রধারী। নিহত তারেক সাইফ মামুন একসময় শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। এর আগেও মামুনকে হত্যার চেষ্টা হয়েছে। অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই এই হত্যা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। টার্গেট তো নিশ্চয়ই ছিল, না থাকলে তো এইভাবে ধাওয়া করে গুলি করার কথা না। তো এটার পেছনে যে সম্ভাব্য কারণ যেগুলো রয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখছি। আর প্রাথমিক যে কাজগুলো, শ্যাডো ইনভেস্টিগেশন আমরা যেটা বলি, সেটা আমরা কিন্তু ইতিমধ্যে আরম্ভ করেছি। আমরা মাঠ পর্যায়ে কাজ করছি এবং যাদের কাছে তথ্য আছে তাদের সাথে আমরা কথাবার্তা বলছি। এই ঘটনায় যার নাম এসেছে সেই ইমনের সঙ্গে মামুনের বিরুদ্ধে আছে চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাইদ আহমেদ টিপু হত্যার অভিযোগ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। সকালে দরজা ভেঙে গলার ফাঁস ও হাতে দড়ির বাঁধনের দাগসহ তার দেহ মাটিতে লুটিয়ে থাকতে দেখে মেসের রুমমেটরা। সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তদন্তের পর তা জানা যাবে বলছে পুলিশ। মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মোহাম্মদপুর থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের মরদেহ। মেসের বাসিন্দারা জানান সকাল 9টায় হন্তদন্ত হয়ে বাসায় ঢোকে সাব্বির। 5 জনে থাকে আর কালে আসছে একজন, শ্বশুরে 6 জন, একজন তো আসল নেই, কাল আজকে সকালবেলা আইলো। তাই কলিং বেলটা অস্বাভাবিক, মানে একটা মানুষ তো কলিং বেল সুন্দর করে চাপে, যতই পেরেশান হয়ে আসো, কিন্তু কলিং বেলটা 2-3 বার এরকম ঘন ঘন চাপ দিয়েছে।
এর কয়েক ঘন্টা পরেই ফ্ল্যাটের দরজা বন্ধ পান বলে দাবি করেন আগের রাতেই ফ্ল্যাটে আসা সাব্বিরের গেস্ট সোহেল ও রুমমেট আশিক। দরজা ভেঙে ভেতরে ঢুকে সাব্বিরকে মাটিতে লুটিয়ে থাকতে দেখেন তারা। গলায় ফাঁস আর হাতে বাধার চিহ্ন দেখা যায়। দড়ির অবশিষ্ট অংশ ঝুলেছিল ফ্যানের সাথে। বলে একটা মেয়ে এসে দরজা ভাঙলো, দরজা ভাঙার পর আমি নাস্তা নিচ্ছি, নাস্তা সিঁড়িতে রাখছি, নিচ্ছি, ও বলকে ভাই তো বাড়ি পড়ে এসে এই তোরা ঢুকে দেখে গেটটা ফাঁক করে দেখি পিছনে হাত বাঁধা অবস্থায়, পা একদম মোড়ানো অবস্থায়, একদম শুয়ে আছে একদম ফ্লোরে। তবে হাত বাঁধা অবস্থায় ভেতর থেকে দরজা কিভাবে বন্ধ করা সম্ভব তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ফ্ল্যাট বাসা থেকে পুলিশ ও ফরেনসিক টিম তথ্য সংগ্রহ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। নিহতের ভাই জানান, মৃত্যুর সম্ভাব্য সময়ে সন্দেহজনক ফোন কলের কথা, মানছেন না আত্মহত্যার কথাও। পিছনে হাত বাঁধা থাকলে কীভাবে সে আত্মহত্যা করে? এটা তো ওঠেই, সবারই মানে এই কথা ওঠে। কারণ পিছনে হাত বাঁধা থাকলে কি সে আত্মহত্যা করতে পারে? কারণ আমি তো এটা দেখি নাই, আমি ওটা শোনার কথাই বললাম যে পিছনে হাত বাঁধাইছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে, চলছে তদন্ত। পোস্টমর্টম শেষে পরিবার থেকে এসে যে অভিযোগ দিবে আমরা সেই অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেব। প্রাথমিক তদন্ত করছি, ঘটনাস্থল আমরা ভিজিট করছি আমাদের ডিসি স্যার সহ। আমরা এখনো সুইসাইডই মনে হচ্ছে, বাকিটা পোস্টমর্টম আসলে বোঝা যাবে। তবে এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন নিহত ছাত্রদল নেতার রাজনৈতিক সহকর্মীরা। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। দেশের যুব সমাজকে নেতৃত্ব, শৃঙ্খলা এবং জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে বিএনসিসির মান বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনসিসির মাধ্যমে জাতীয় রূপান্তর শীর্ষক একটি উপস্থাপনা শেষে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টা বিএনসিসির আত্মসম্মান, শৃঙ্খলা এবং অন্তর্ভুক্তির গুরুত্বের উপরও জোর দেওয়ার কথা বলেন। বিএনসিসির মহাপরিচালক যুবকর্মী উন্নয়ন কাঠামো, জাতীয় যুবকর্মী পরিকল্পনা সহ বিভিন্ন সুপারিশ সম্পর্কে একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় 20 নভেম্বর নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের 10ম দিনের শুনানি শুরু হয়। বিএনপি, জামায়াত ও সুজনের আইনজীবীরা শুনানি করেন। শুনানি শেষে বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন জানান, একতরফাভাবে সংবিধান সংশোধন করা হয়েছিল, তাই ত্রয়োদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল চেয়েছেন বিএনপির আইনজীবীরা। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই সবচেয়ে ভালো পদ্ধতি। এটি ফিরলে দেশে গণতন্ত্র আবারও ফিরে আসবে। আর সুজনের আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে আগামী ত্রয়োদশ নির্বাচনে কার্যকর করার আইনি সুযোগ নেই। সবশেষ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক বাতিলের রায় ছিল জাতির জন্য ক্যান্সার। অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার, সেই দ্বন্দ্ব নিরসন এবং পরিহার করার জন্য ক্লিয়ার গাইডলাইন ওখানে দেওয়া আছে গোলকনাথ মামলার রায়ের আলোকে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেক্টিভ হবে এবং প্রসপেক্টিভ হলে সেটা আগামী নির্বাচনের থেকে কার্যকর হতে পারে। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে 3-4 দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবে সরকার। রাজনৈতিক দলগুলো তা মেনে নেবে এমনটাই আশা করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ 2025 খসড়ার সংশোধন প্রস্তাব বিষয়ে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ধারাবাহিকভাবে সংস্কার করা হলে ভালো কিছু হবে, রাতারাতি সংস্কার করে ফেলা হবে এমন চিন্তা থেকে সবাইকে বের হয়ে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি। বলেন, সংবিধান কোনো ম্যাজিক না যে এতে অন্তর্ভুক্ত থাকলেই সব সমস্যার সমাধান হবে। নির্বাচিত সরকার সংস্কারের ধারা অব্যাহত রাখবে অনুরোধ জানান আইন উপদেষ্টা। দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম, কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আপনারা হয়তো 2-3 দিনের মধ্যেই জানতে পারবেন। একের পর এক সন্ত্রাসী হামলায় প্রকম্পিত পাকিস্তান। মঙ্গলবার ইসলামাবাদ জেলা আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলা হয়। এতে
প্রাণ গেছে অন্তত 12 জনের। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। এই ঘটনার পর সাউথ ওয়াজিরিস্তানের একটি ক্যাডেট কলেজে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। সেনা অভিযানের পর উদ্ধার করা হয় শিক্ষার্থীদের। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনার পেছনে ভারত দায়ী বলে অভিযোগ করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার ব্যস্ততম সময়ে ইসলামাবাদ জেলা আদালত চত্বরের সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। কর্তৃপক্ষ জানায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি আদালত প্রাঙ্গণের ভেতরে ঢোকার চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাধা দিলে সেখানেই বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। ঘটনাস্থলে প্রাণ যায় বেশ কয়েকজনের। এই ঘটনার পরপরই পুরো এলাকায় সতর্কতা জারি করা হয়, চালানো হয় তল্লাশি অভিযান। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। এই ঘটনার পর হামলা হয় ওয়াজিরিস্তানের একটি ক্যাডেট কলেজে। সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ভেতরে ঢুকে এলোপাতারি গুলি করতে থাকে। এই ঘটনার পর সেখানে অভিযান চালায় সেনাবাহিনী সদস্যরা। উদ্ধার করে নিয়ে আসা হয় শিক্ষার্থী এবং কর্মীদের। এদিকে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতকে দায়ী করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আফগানিস্তান থেকে ভারতের প্ররোচনায় খারিজি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। বিশ্বের জন্য ভারতের এই ধরনের ঘৃণ ষড়যন্ত্রের নিন্দা করার সময় এসেছে। উভয় হামলা এই অঞ্চলে ভারতীয় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সবচেয়ে খারাপ উদাহরণ। এদিকে খাইবার পাখতুনখোয়ায় একটি সেনা চৌকিতে হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত 10 সদস্য আহত হয়েছেন। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের সাথে জড়িতদের সবাইকে চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির লালকেল্লা এলাকায় আত্মঘাতী বোমা হামলা বিষয়ে কথা বলার সময় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশ পাকিস্তানকে ইঙ্গিত করে জোর হুঁশিয়ারি দেন তিনি। দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানানোর পাশাপাশি বলেন, এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে খুঁজে বের করতে জোর তদন্ত চালানো হচ্ছে। অভিযুক্তদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। এদিকে বোমা হামলায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 13 জনে। আমি এই ঘটনার তদন্তকারী সংস্থাগুলোর সাথে যোগাযোগ করেছি। সূত্রগুলো জোড়া লেগে অনেক কিছুই খোলাসা হয়েছে। আমাদের সংস্থাগুলো এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করবেই। ভয়াবহ এই ঘটনার জন্য দায়ী কাউকেই ছেড়ে দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। জানকারিयों के तार जोड़े जा रहे थे। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।